নমস্কার বন্ধুরা, তোমাদের প্রত্যেককে স্বাগত। একেবারে শেষ মুহূর্তে কমনযোগ্য বাছাই করা জিকের উপরে, যেখানে ইতিহাস, ভূগোল, স্ট্যাটিক, জিকে সমস্ত কিছুর উপর বাছাই করা কোশ্চেন নিয়ে হাজির হয়েছি সাজেশন ভিত্তিক। তোমরা কিন্তু যেখান থেকে 15 নম্বর পর্যন্ত কমন পেয়ে যেতে পারো। তো আজকের ক্লাসটি কিন্তু একদম মিস নয়, প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু অবশ্যই দেখবে। তাহলে চলো শুরু করি। দেখো, প্রথম যে টপিক রয়েছে ভারতের স্বাধীনতা সংগ্রাম। ভারতের স্বাধীনতা সংগ্রাম ইতিহাস থেকে দেখো যে প্রশ্নগুলো 1498 সালে পর্তুগিজ নাবিক কিন্তু ভাস্কো দা গামা ভারতের কালিকট বন্দরে কিন্তু পৌঁছেছেন। সালটা মনে রাখবে 1498 সালে। তারপরে যে ভারতে পর্তুগিজদের প্রথম রাজধানীর নাম কি, সেটার নাম হচ্ছে কোচিন। 1502 সালে তা পরবর্তীকালে গোয়াতে কিন্তু স্থানান্তরিত হয়। তারপরে দেখো আনুমানিক 1595 সাল নাগাদ ডাচদের অর্থাৎ ওলন্দাজদের ভারতে কিন্তু আগমন হয়। ডাচদের বাণিজ্য বন্দরের নামেই দেখো সুরাট, কাম্বে ও আমেদাবাদ। বিভিন্ন ঔপনিবেশিক দেশ কিন্তু ভারতবর্ষে এসেছিল, তারা কিন্তু উপনিবেশ বিস্তার করেছিল। তাদের মধ্যে এই যে রয়েছে রয়েছে পর্তুগাল থেকে রয়েছে পর্তুগিজরা, ডাচরা মানে ওলন্দাজরা, তারপরে রয়েছে যে মনে করলে যে ইংরেজরা রয়েছে, ফ্রান্স থেকে ফরাসিরা রয়েছে, বিভিন্নভাবে কিন্তু ভারতবর্ষে এসেছে, তারা উপনিবেশ বিস্তার করেছে। এবং তারা যে বন্দরগুলো স্থাপন করেছে খুব ইম্পর্টেন্ট, কিন্তু কারা কোন জায়গায় বন্দর স্থাপন করেছে সেগুলো কিন্তু আমাদের জেনে রাখাটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় প্রশ্ন কিন্তু আসে। তারপরে দেখো যে 1590 সালে পুলিকট তাদের বাণিজ্যের প্রধান কেন্দ্র ছিল। কাদের বলতো দেখি? এই ডাচ বা ওলন্দাজদের। ওলন্দাজরা মছলিপত্তনম, কাশিমবাজার, বরাহনগর, সুরাট, কোচিন এই সমস্ত স্থানেও কিন্তু বাণিজ্য করেছিল। তারপরে দেখো যে 1759 খ্রিস্টাব্দে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, এই যে ঔপনিবেশিক দেশগুলোর মধ্যে সবথেকে শক্তিশালী এই যে কোম্পানি রয়েছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, যারা ওলন্দাজদের মধ্যে বিদারের যুদ্ধ ইম্পর্টেন্ট আসে। বিদারের যুদ্ধ কত সালে হয়? এই 1759 সালে বিদারের যুদ্ধ হয়। এই যুদ্ধে কিন্তু ওলন্দাজরা পরাজিত হয়। তখন থেকে ইংরেজদের প্রভাব প্রতিপত্তি কিন্তু বাড়তে থাকে ভারতে। তবে এই যে পলাশী যুদ্ধ, যে যুদ্ধের মাধ্যমে ইংরেজরা ভারতবর্ষে বীজ প্রবাহ স্থাপন করেছিল পরবর্তী 200 বছরের জন্য, সালটা মনে রাখবে 1757 সাল। যুদ্ধ হয়েছিল দেখো পলাশীর যুদ্ধ, 23শে জুন তারিখে হয়েছিল ইংরেজ কোম্পানি এবং বাংলার নবাব সিরাজদৌলার মধ্যে। 1756 সালে যে অন্ধকূপ হত্যা সিরাজদৌলার সময় হয়েছিল, কথিত আছে যে একটি ঘরে নাকি 146 জন ইংরেজ বন্দীকে আটক করে রাখা হয়েছিল, তারা নাকি শ্বাসরুদ্ধ হয়ে নাকি মারা গিয়েছে। এই ঘটনা ইতিহাসে অন্ধকূপ হত্যা নামে পরিচিত। ইম্পর্টেন্ট, আমরা ছোটোবেলায় স্কুলের পরীক্ষায় কিন্তু অন্ধকূপ হত্যা পেয়েছি। তো এবারও আমাদের কম্পিটিটিভ পরীক্ষায় যে আসবে না কি বলা যায়, আসতেই পারে। এই ধরনের সাজেশন তোমরা কিন্তু শেষ মুহূর্তে পেয়ে যেতে পারো। তো তার জন্য অতি অবশ্যই কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বারে একবার হোয়াটসঅ্যাপ করে নেবে ভাই। পরবর্তী দেখো আলিগড়ের সন্ধি হয়েছিল কত সালে? দেখো 1757 সালে কিন্তু হয়েছিল। দেখো কার কার মধ্যে হয়েছিল? বাংলার নবাব সিরাজদৌলা এবং ইংরেজদের মধ্যে কিন্তু হয়েছিল। পলাশীর যুদ্ধের পর আলিগড়ের সন্ধি কিন্তু হয়েছিল। তারপরে দেখো মীর কাসিম তার রাজধানী মুর্শিদাবাদ থেকে কোথায় স্থানান্তরিত করেছে? সেটা হলো মুঙ্গেরে, বিহারের মুঙ্গেরে রাজধানী স্থানান্তর করেছে। সিরাজদৌল্লার পরবর্তী সময়ে তিনিও নবাব ছিলেন, তিনি এই রাজধানী স্থানান্তর করেছে। তারপরে দেখো এই যে বক্সারের যুদ্ধ হয়েছিল তার সময়ে 1764 সালে, একেবারে সাল সহ মনে রাখবে। এই সময় সুজাউদ্দৌলা, শাহ আলম এবং মীর কাসিম মিলিতভাবে ইংরেজদের সঙ্গে কিন্তু এই যুদ্ধ করেছিল এবং ইংরেজদের কাছে তারা কিন্তু পরাজিত হয়েছিল। এই যুদ্ধটাই বক্সারের যুদ্ধ নামে পরিচিত। বক্সার বর্তমান কিন্তু বিহারে অবস্থিত। তারপরে দেখো এই সময়ে দ্বৈত শাসন ব্যবস্থা চালু হয়েছিল। তারা যৌথভাবে যে শাসন ব্যবস্থাটা চালু রেখেছিল সেটার নাম হচ্ছে দ্বৈত শাসন ব্যবস্থা, যেটা চালু করেছিল দেখো লর্ড ক্লাইভ, মনে রাখবে ইংরেজ গভর্নর লর্ড ক্লাইভ চালু করেছিল। এই দ্বৈত শাসনের সময়কাল ছিল দেখো 1765 থেকে 1772 সাল পর্যন্ত। সালটা মনে রাখবে 1765 থেকে 72 সাল। 1772 সালে ওয়ারেন হেস্টিংসেরও কিন্তু দ্বৈত শাসন ব্যবস্থা বন্ধ হয়েছিল। ওয়ারেন হেস্টিংস দ্বৈত শাসন ব্যবস্থা বন্ধ করেছিলেন, লর্ড ক্লাইভ চালু করেছিলেন, ওয়ারেন হেস্টিংস বন্ধ করেছিলেন। এই যে অধীনতামূলক মিত্রতা নীতি লর্ড ওয়েলেসলি চালু করেছিল, এই অধীনতামূলক মিত্রতা নীতি প্রথমকে গ্রহণ করেছিল। ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু, হায়দ্রাবাদের নিজাম কিন্তু প্রথমবারের জন্য এই অধীনতামূলক মিত্রতা নীতি কিন্তু গ্রহণ করেছে। এখানে প্রত্যেকটি প্রশ্ন কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং বাছাই করা। তো তোমরা অবশ্যই কিন্তু এই সাজেশনটি নিয়ে নিবে, একবার হোয়াটসঅ্যাপ করে নাও। তবে দেখো যে মাদ্রাজের সন্ধি হয়েছিল কত সালে? দেখো 1769 সালে। ম্যাঙ্গালোরের সন্ধি দেখো 1784 সালে কিন্তু হয়েছিল। তারপর দেখো ইম্পর্টেন্ট একটি তথ্য, অমৃতসরের সন্ধি, যেটা কিন্তু 1809 সালে হয়েছিল। পাঞ্জাবের মহারাজা ছিল তখন রঞ্জিত সিং,
তিনি ব্রিটিশদের সাথে শান্তি ও বন্ধুত্বের একটি চুক্তি স্বাক্ষর করেন। এটি অমৃতসরের সন্ধি নামে পরিচিত। সন্ধিটির নাম কি দেখো, অমৃতসরের সন্ধি। কত সালে হয়েছিল? 1809 সালে। কার কার মাধ্যমে? পাঞ্জাবের রঞ্জিত সিং এবং ব্রিটিশদের মাধ্যমে। তারপরে দেখো লাহোরের সন্ধি পরবর্তী সময়ে 1846 সালে হয়েছিল। গুরু নানক শিখ ধর্মের কি? শিখ ধর্মের প্রবর্তক গুরু নানক দেখো 1469 সালে পাঞ্জাবের তালওয়ান্দি গ্রামে কিন্তু জন্মগ্রহণ করেন। তিনি প্রথম শিখ গুরু, অর্থাৎ তিনি শিখ ধর্মের কিন্তু প্রতিষ্ঠাতা, মনে রাখবে। তারপরে দেখো দ্বিতীয় গুরুর নাম কি ছিল? শিখদের 10 জন গুরুর নাম উল্লেখ পাওয়া যায়। তার মধ্যে দেখো দ্বিতীয় শিখ গুরুর নাম হচ্ছে গুরু অঙ্গদ। তিনি কিন্তু গুরুমুখী লিপি কিন্তু চালু করেছিলেন। তারপরে দেখো তৃতীয় গুরুর নাম কি? অমর দাস। তিনি লঙ্গর ব্যবস্থা চালু করেছিলেন এবং সতী ও পর্দা প্রথার বিরুদ্ধে তিনি কিন্তু আন্দোলনও করেছিলেন। প্রশ্ন আসে যে এই লঙ্গর ব্যবস্থা, সতী পর্দা প্রথা কোন গুরুর আমলে কি হয়েছিল, ইম্পর্টেন্ট তথ্যগুলো পরীক্ষায় কিন্তু ঘুরে ফিরে আসে। আমরা জানি কোন ধরনের প্রশ্নগুলো পরীক্ষায় আসে, সেই ধরনের প্রশ্নগুলোইকে কিন্তু আমরা কিন্তু এই সাজেশনের মাধ্যমে দিয়েছি, যাতে করে খুব সহজে একবার পড়ে তোমরা মনে রাখতে পারো এবং পরীক্ষায় ভালো স্কোর করতে পারো। তার জন্য কিন্তু অবশ্যই নিয়ে নিবে। তার সঙ্গে বলছি আমাদের এই সাজেশনে কিন্তু একেবারে নির্ভরযোগ্য ফুড এসআই পরীক্ষায় কিন্তু সম্প্রতি 95% কমন রয়েছে। এছাড়া পুলিশের পরীক্ষায় কিন্তু কমন রয়েছে, যেখানে 90 থেকে 95% হুবহু কমন পেয়েছে। তো তোমাদের ডব্লিউবি ক্লাসিক পরীক্ষার জন্য কিন্তু কমন হতে চলেছে। অবশ্যই কিন্তু এই সাজেশনটি একবার নিয়ে নিবে। সাজেশনটি পেতে চলে অবশ্যই কিন্তু হোয়াটসঅ্যাপ করবে। দেখো চতুর্থ গুরুর নাম কি? চতুর্থ গুরুর নাম ছিল রামদাস। তিনি কিন্তু এই মন্দির প্রতিষ্ঠা করেছিল, যেটা হচ্ছে অমৃতসরের মন্দির। 1577 সালে তিনি পাঞ্জাবের অমৃতসরের সরোবর খনন করেছিলেন। তারপরে দেখো পঞ্চম গুরু, তার নাম হচ্ছে গুরু অর্জুন। তিনি গ্রন্থ সাহেব, যে শিখদের যে ধর্মগ্রন্থ, সেই গ্রন্থ সাহেবটা সংকলন করেন এবং তিনি অমৃতসর শহরের নির্মাণ কার্য শুরু করেন। তারপরে দেখো তিনি 10 বন্ধ প্রথাও চালু করেছিলেন শিখদের। তারপরে দেখো জাহাঙ্গীর মোগল সম্রাট পঞ্চম গুরু অর্জুন দেবকে কিন্তু হত্যা করেছিল। প্রশ্ন আসে কিন্তু, এটা পরীক্ষায় আসা প্রশ্ন একটি। জাহাঙ্গীর পঞ্চম শিখ গুরু অর্জুন দেবকে কিন্তু কি করেছে? হত্যা করেছে। তবে দেখো শিখদের ষষ্ঠ গুরুর নাম কি? সেটার নাম হচ্ছে হরগোবিন্দ। তিনি সাচ্চা বাদশাহ উপাধি কিন্তু গ্রহণ করেছেন। তবে দেখো সপ্তম গুরুর নাম হচ্ছে হররায়। সপ্তম গুরুকে হত্যা করেছিলেন কে? আবার মোগল সম্রাট ঔরঙ্গজেব কিন্তু সপ্তম গুরুকে হত্যা করেছেন। তবে দেখো শিখদের অষ্টম গুরুর নাম হরকিষান, যিনি কিন্তু গুরুপদ অর্জন করেছিলেন 1661 সালে, তাই তাকে বলা হয় চাইল্ড গুরু। আবার গুরুপদ চালু করেছিল, তাই তাকে কি বলা হয়? চাইল্ড গুরু কিন্তু বলা হয়। তারপরে দেখো শিখদের নবম গুরুর নাম, নবম গুরুর নাম হচ্ছে গুরু তেগ বাহাদুর। তাকেও হত্যা করেছেন কে? ঔরঙ্গজেব কিন্তু হত্যা করেছে। তারপরে দেখো দশম গুরুর নাম কি? দশম গুরুর নাম হচ্ছে গোবিন্দ সিংহ। তিনি অমৃত পন্থল পদ্ধতি কিন্তু চালু করেছেন এবং খালসা বাহিনীও চালু করেছেন। শিখদের যে সামরিক জাতিতে পরিণত করেছিলেন কে? এই গুরু গোবিন্দ সিংহ। শিখদের পবিত্র গ্রন্থের নাম প্রশ্ন আসে, সেটার নাম হলো গ্রন্থ সাহেব, মনে রাখবে। তারপর শিখদের আদি গ্রন্থ বা গ্রন্থ সাহেব রচনা করেছেন কে? ইম্পর্টেন্ট তথ্য দেখো, গুরু অর্জুন কিন্তু এটি রচনা করেছে এবং জাহাঙ্গীর কিন্তু হত্যা করেছেন অর্জুন দেবকে। তবে দেখো নবম গুরু তেগ বাহাদুরকে হত্যা করেছিলেন ঔরঙ্গজেব। খালসা প্রথার প্রবর্তন করেন গুরু গোবিন্দ সিংহ, তিনি হচ্ছে শিখদের দশম গুরু। তারপরে এই যে শিখ সম্পর্কিত এতটুকু তথ্য। তারপরে আবার চলে যাব দেখো মারাঠায়। সুরাটের সন্ধি হয়েছিল, ইম্পর্টেন্ট, বহু পরীক্ষায় প্রশ্নটি এসেছে। 1775 সালে কিন্তু হয়েছে। রঘুনাথ রাও এবং ইংরেজদের মধ্যে, মারাঠা অধিপতি ছিলেন রঘুনাথ রাও এবং ইংরেজদের মধ্যে কিন্তু এই সন্ধি স্বাক্ষর হয়েছে 1775 সালে। তারপরে দেখো পুরন্দরের সন্ধি, ইম্পর্টেন্ট একটি সন্ধি যুদ্ধ, এই ধরনের প্রশ্ন কিন্তু আসে পরীক্ষায়, খুব আসে, খুব মনোযোগ সহকারে তথ্য সহ সাল সহ কিন্তু মনে রাখবে। পুরন্দরের সন্ধি 1776 সালে হয়েছে মাধব রাও ও ব্রিটিশদের মধ্যে। তারপরে দেখো সলবাইয়ের সন্ধি, ইম্পর্টেন্ট, দেখো 1782 সালে হয়েছে মারাঠা ও ব্রিটিশদের মধ্যে। তারপরে সম্পদের বহির্গমন তথ্য প্রকাশ করেছিলেন কে? এটা প্রকাশ করেছিলেন কংগ্রেস নেতা বা কংগ্রেসের একজন প্রতিনিধি দাদাভাই নওরোজি। তিনি কিন্তু এটা বলেছেন সম্পদের বহির্গমন। এবং প্রপার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া, তার নামে কিন্তু একটি গ্রন্থও রয়েছে। তবে দেখো রমেশচন্দ্র দত্তের রচনা বইয়ের নাম হচ্ছে ইকোনমিক হিস্ট্রি অফ ইন্ডিয়া। প্রশ্ন আসে ইকোনমিক অফ হিস্ট্রি অফ ইন্ডিয়া বইটি কার লেখা? ঐতিহাসিক রমেশচন্দ্র দত্তের কিন্তু লেখা।
তবে যে সিপাহী বিদ্রোহ প্রথম চালু হয়েছিল কত সালে দেখো 1857 সালে 29শে মার্চ। এটি কিন্তু মহাবিদ্রোহ নামেও পরিচিত। এই সিপাহী বিদ্রোহের অন্যতম নেতা ছিলেন কে দেখো মঙ্গল পাণ্ডে। তিনি ব্যারাকপুরে এই বিদ্রোহ প্রথম চালু করে। প্রশ্নটি কিন্তু পরীক্ষায় এসেছে যে সিপাহী বিদ্রোহ প্রথম কোথায় চালু হয়, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের ব্যারাকপুরে। এই বিদ্রোহের পর বাহাদুর শাহ দিল্লির নবাব বাহাদুর শাহকে কিন্তু বন্দি করা হয়েছিল এবং রেঙ্গুনে নির্বাচিত করা হয়েছে। সেখানে তিনি 1862 সালে কিন্তু মারাও যান। তারপরে দেখো সিপাহী বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন, তিনি হচ্ছে লর্ড ক্যানিং। গভর্নর জেনারেল, ভাইসরয়, এই ধরনের প্রশ্নগুলো ঘুরে ফিরে আসে। আমরা A to Z সমস্ত গভর্নর জেনারেল, সমস্ত ভাইসরয়দের তালিকা, তাদের সময় উল্লেখযোগ্য কী সমস্ত ঘটনাবলী হয়েছে যেগুলো পরীক্ষায় প্রশ্ন আসে, সবগুলো কিন্তু চার্ট করে সাজেশনে কিন্তু রেখেছি। তোমরা খুব সহজে একবার পড়লেই কিন্তু মনে রাখতে পারবে। তাই কিন্তু একেবারে শেষ মুহূর্তে WB ক্লার্কশিপ পরীক্ষায় যদি পাশ করতে চাও অবশ্যই কিন্তু সাজেশনটি নিয়ে নিবে। তবে দেখো শর্ত বিলোপ নীতি চালু করেছিল লর্ড ডালহৌসি। শর্ত বিলোপ নীতির মাধ্যমে তিনি সাতরা কোন জায়গা দেখো জয় করেছিলেন, সাতরা, সম্বলপুর, ঝাঁসি, নাগপুর, উদয়পুর ইত্যাদি জায়গা কিন্তু দখল করেছিলেন। এই যে শর্ত বিলোপ নীতি ছিল, যদি কোনো রাজা উত্তরাধিকারী না থাকে তাহলে সেই রাজ্যটি ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত হবে। যখন ব্রিটিশদের শাসনাধীন চলছিল তখন কিন্তু এই নীতি প্রয়োগ হয়। লর্ড ডালহৌসি কিন্তু শর্ত বিলোপ নীতি কিন্তু চালু করেছেন। শর্ত বিলোপ নীতি কিন্তু কে চালু করেছেন দেখো লর্ড ডালহৌসি। এবং তিনি এই নীতির মাধ্যমে দেখো হায়দ্রাবাদ, মহীশূর, পেশোয়া, ভোসলে, সিন্ধিয়া, উদয়পুর, যোধপুর প্রভৃতি রাজ্য কিন্তু দখলও করেছেন। তারপর দেখো 1773 সালে রেগুলেটিং আইন বা অ্যাক্ট এর মাধ্যমে দ্বৈত শাসন ব্যবস্থার অবসান ঘটানো হয়। কে করেছিলেন দেখো অবসান ঘটিয়েছিলেন? তৎকালীন গভর্নর ওয়ারেন হেস্টিংস। তবে দেখো 1773 সালে নতুন করে এক আইন প্রয়োগ হয়, সেটা হচ্ছে রেগুলেটিং আইন। এই রেগুলেটিং আইন অনুযায়ী কলকাতায় প্রথম সুপ্রিম কোর্ট কিন্তু স্থাপিত হয়। তবে দেখো স্যার এলিজে ইম্পে, তিনি প্রথম সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কিন্তু হয়েছিলেন। তারপরে ওয়ারেন হেস্টিংসের সময়কালে মুর্শিদাবাদ থেকে কলকাতায় টাকশাল কিন্তু স্থানান্তরিত করা হয়েছিল। তারপরে 1781 সালে কলকাতা মাদ্রাসা স্থাপিত হয়েছিল। মনে রাখবে 1781 সালে। এটি ছিল কোম্পানির দ্বারা তৈরি প্রথম শিক্ষা প্রতিষ্ঠান ভারতে। তবে দেখো হায়দ্রাবাদের নিজাম 1798 সালে গ্রহণ করেছে। দেখো লর্ড উইলিয়াম বেন্টিং, তিনি ভারতের পাশ্চাত্য শিক্ষার জনক নামে পরিচিত। পাশ্চাত্য শিক্ষার ভাবধারা ভারতবর্ষে এনেছিলেন তিনি এবং সেই সময় প্রভাব বিস্তার করেছিল। 1833 সালে চার্টার আইন অনুযায়ী কিন্তু এটা করেছিলেন লর্ড উইলিয়াম বেন্টিং। তবে দেখো 1835 সালে কলকাতা মেডিকেল কলেজ স্থাপিত হয়। লর্ড উইলিয়াম বেন্টিং 1829 সালে দেখো সতীদাহ প্রথা বন্ধ করেন। তবে দেখো লিবারেটর অফ প্রেস নামে পরিচিত কে? চার্লস মেটক্যাফ। চার্লস মেটক্যাফ হচ্ছে লিবারেটর অফ প্রেস নামে কিন্তু পরিচিত। তবে দেখো রুরকি ইঞ্জিনিয়ারিং কলেজ প্রতিষ্ঠা করেন কে? দেখো লর্ড হার্ডিন্স। তবে লর্ড ডালহৌসি এর সময়কালে ভারতের রেল ব্যবস্থা কিন্তু চালু হয়েছিল। তিনি সিমলাকে গ্রীষ্মকালীন রাজধানী কিন্তু নির্বাচন করেন। তারপরে দেখো লর্ড ডালহৌসি 1853 সালে ভারতীয় সিভিল সার্ভিসের জন্য প্রতিযোগিতামূলক পরীক্ষার কিন্তু ব্যবস্থা করেন। তবে লর্ড ক্যানিংয়ের সময়কালে কলকাতা, মাদ্রাসা ও বোম্বেতে বিশ্ববিদ্যালয় কিন্তু স্থাপিত হয়েছিল। তবে দেখো লর্ড ক্যানিংকে ছিলেন প্রথম ভাইসরয়। ঘুরে ফিরে প্রশ্ন আসে, প্রথম ভাইসরয়কে? লর্ড ক্যানিং। শেষ গভর্নর জেনারেলকে? এই হচ্ছে লর্ড ক্যানিং। তবে দেখো 1861 সালে পাশ হয়েছিল কি? দেখো ইন্ডিয়ান হাইকোর্ট। ইন্ডিয়ান হাইকোর্ট কত সালে পাশ হয়েছে তাহলে? 1861 সালে। এই আইন অনুসারে দেখো কলকাতা, বোম্বে এবং মাদ্রাজে কিন্তু হাইকোর্ট স্থাপিত হয়েছে। ভারতের সর্বপ্রথম হাইকোর্ট যদি বলা যায়, এই তিনটি হাইকোর্টের নাম কিন্তু উল্লেখ পাওয়া যায়। সেটা হচ্ছে কি? 1 কলকাতা, 2 বোম্বে, 3 হচ্ছে মাদ্রাজ হাইকোর্ট। তবে দেখো বাংলায় নীল বিদ্রোহ হয়েছিল কত সালে? সেটা হচ্ছে 1859 সালে। পরবর্তী প্রশ্ন দেখো 1858 সালে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্টের মাধ্যমে ভারতে কোম্পানির শাসনের কিন্তু অবসান হয়েছিল। পরবর্তী প্রশ্ন দেখো 1861 সালে আর্কোলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া প্রতিষ্ঠা হয়। এর জেনারেল কে ছিল? দেখো আলেকজান্ডার কার্নিংহাম। তবে দেখো লর্ড মেয়ো তার সময়কালে 1872 সালে প্রথম সেন্সাস বা জনগণনা শুরু করে। লর্ড মেয়ো 1872 সাল, মনে রাখবে, প্রথম সেন্সাস বা জনগণনা কিন্তু শুরু করেছিল। পরবর্তী প্রশ্ন দেখো
লর্ড মেয়ো ছিলেন এমন একজন ভাইসরয় যিনি ক্ষমতায় থাকাকালীন হত্যা হয়েছিলেন। তাকে হত্যা করেছিলেন কে? দেখো, শের আলী। শের আলী ছিল পোর্ট ব্লেয়ারের একজন বন্দী। লর্ড নর্থব্রুকের সময়ে ভারতীয় আবহাওয়া বিভাগ কিন্তু গড়ে উঠেছিল কলকাতায়। তারপরে 1876 সালে নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন প্রবর্তন কিন্তু করা হয়েছিল 1876 সালে। তারপরে লর্ড লিটন তিনি কিন্তু অস্ত্র আইন নিষিদ্ধ করেছিলেন। 1878 সালে লর্ড লিটন ভার্নাকুলার প্রেস অ্যাক্ট কিন্তু চালু করেন এবং অর্থাৎ দেশীয় সংবাদপত্রের স্বাধীনতা তিনি কিন্তু হরণ করেছেন। তবে দেখো, লর্ড রিপন ভার্নাকুলার প্রেস অ্যাক্ট বন্ধ করেন, দেশীয় সংবাদপত্রের স্বাধীনতা প্রদান করেন। লর্ড রিপন তিনি অস্ত্র আইন বন্ধ করেছিলেন। লর্ড রিপনের সময়কালে কিন্তু 1881 সালে প্রথম সরকারিভাবে জনগণনা হয়েছে। যে কোন ভাইসরয়ের সময়ে কি হয়েছিল তা উল্লেখযোগ্যভাবে কিন্তু আমরা জেনে নেব। দেখো, 1872 সালে হয়েছিল বেসরকারিভাবে জনগণনা। তারপরে দেখো, ইলবার্ট বিল বিতর্ক হয়েছিল দেখো 1883 থেকে 84 সালে। তবে লর্ড রিপন চালু করেছিল এই বিল। এই আইনের মাধ্যমে রিপন বলেছিলেন যে ভারতীয় বিচারকরাও ব্রিটিশদের বিচার করতে কিন্তু পারবে। কোন বিল অনুযায়ী এটা বলা হয়েছে? ইলবার্ট বিল চালু হয়েছিল দেখো 1883 থেকে 84 এই সময়ে। তবে দেখো, লর্ড ডাফরিনের সময়ে জাতীয় কংগ্রেস কিন্তু প্রতিষ্ঠা হয়েছে 1885 সালে। তবে দেখো, লর্ড কার্জনের সময় 1905 সালে রেলওয়ে বোর্ড কিন্তু স্থাপিত হয়। বঙ্গভঙ্গ হয়েছিল দেখো কার্জনের সময় 1905 সালে। এই সময় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রাখি বন্ধন উৎসব কিন্তু চালু করেন। পরবর্তী প্রশ্ন দেখো, লর্ড হার্ডিং যে সময়কালে কলকাতা থেকে দিল্লিতে রাজধানী স্থানান্তর করেছিলেন সেটা হচ্ছে 1911 সালে। কলকাতা থেকে রাজধানী দিল্লিতে স্থানান্তর করেছে কে করেছে? লর্ড হার্ডিং। তবে এই হার্ডিংসের সময়কালে গান্ধীজি 1915 সালে দক্ষিণ আফ্রিকা থেকে কিন্তু ভারতে ফিরে আসেন। তবে দেখো, রাওলাট আইন 1919 সালে কার্যকরী হয়েছিল। হোম রুল আন্দোলন শুরু হয়েছিল দেখো, শুরু করেছিলেন কে? দেখো, বাল গঙ্গাধর তিলক এবং অ্যানি বেসান্ত। তবে দেখো, শিক্ষাক্ষেত্রে স্যাডলার কমিশন কিন্তু স্থাপিত হয় দেখো 1917 সালে। তবে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড দেখার জন্য হান্টার কমিশন কিন্তু নিয়োগ করা হয়। পরবর্তী প্রশ্ন দেখো, স্বরাজ দল প্রতিষ্ঠা হয় দেখো 1923 সালে। এর সভাপতি কে ছিলেন? দেখো, চিত্তরঞ্জন দাস। সেক্রেটারি ছিলেন দেখো মতিলাল নেহেরু। তবে দেখো, রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কিন্তু স্থাপন করে কত সালে? দেখো 1921 সালে কিন্তু তিনি কিন্তু স্থাপন করেন। তবে অশ্বিনী কুমার দত্ত কংগ্রেসকে 3 দিনের তামাশা কিন্তু বলেছেন। তবে দেখো, জাতীয় কংগ্রেসের কয়েকজন নরমপন্থী নেতার নাম, যেমন উল্লেখযোগ্য নামের মধ্যে রয়েছে দেখো সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, দাদাভাই নওরোজি, ফিরোজ শাহ মেহতা, গোপালকৃষ্ণ গোখলে, বদরুদ্দিন তৈয়বজি। তবে দেখো, জাতীয় কংগ্রেসের কয়েকজন চরমপন্থী নেতার নাম যদি বলা হয়, অশ্বিনী কুমার দত্ত, বাল গঙ্গাধর তিলক, বিপিনচন্দ্র পাল, লালা লাজপত রায়। অনেক সময় নাম উল্লেখ করে এই ধরনের প্রশ্নগুলো বিশেষ ক্ষেত্রে অপশন ভিত্তিক হয়। কোনো একটা নাম তুলে দিল, এদের মধ্যে কোনটা চরমপন্থী সদস্য, কে নরমপন্থী সদস্য, এরকম ভেবে আমাকে বাছাই করতে হবে। তার জন্য আমাকে A to Z জানতে হবে, তবেই আমরা কিন্তু প্রশ্নের উত্তর করতে পারবো। আর এই ধরনের সাজেশনে কিন্তু আমরা এই ধরনের প্রশ্নগুলো কিন্তু বাছাই করে সাজিয়ে গুছিয়ে কিন্তু নিয়ে এসেছি। তোমরা কম সময়ে পাশ করতে চাইলে, ভালো নাম্বার পেতে চাইলে অবশ্যই কিন্তু সাজেশনটি কিন্তু একবার নিয়ে নেবে। তারপরে দেখো, লর্ড রিডিংয়ের সময় কৃষিক্ষেত্রে রয়্যাল কমিশন কিন্তু স্থাপিত হয়েছে দেখো 1924 সালে। তবে চৌরাচিরা ঘটনার পরিপ্রেক্ষিতে গান্ধীজি 1920 সালে অসহযোগ আন্দোলন কিন্তু প্রত্যাখ্যান করেন, যেটা কিন্তু 1922 সালে প্রত্যাখ্যান করেন। 1920 সালে কিন্তু শুরু হয়েছিল। এই চৌরাচিরার ঘটনা ছিল বেশ কিছু পুলিশকে পুড়িয়ে মারা হয়, যা ভারতীয় বিপ্লবীদের দ্বারা নাকি হয়েছিল উল্লেখ রয়েছে। তবে দেখো, সাইমন কমিশন নিযুক্ত হয় 1927 সালে এবং এই সময় লাহোরের অধিবেশনে পূর্ণ স্বরাজের সিদ্ধান্ত কিন্তু গৃহীত হয়। তবে দেখো, গান্ধী আরউইন চুক্তি হয়েছিল দেখো কত সালে? 1931 সালে। প্রথম গোলটেবিল বৈঠক হয়েছিল দেখো 1930 সালে। দেখো, দ্বিতীয় গোলটেবিল বৈঠক হয়েছিল কত সালে? দেখো 1931 সালে। মহাত্মা গান্ধী দ্বিতীয় গোলটেবিল বৈঠকে কিন্তু উপস্থিত ছিলেন, উল্লেখ আছে। তৃতীয় গোলটেবিল বৈঠক 1932 সালে। তবে দেখো, ডক্টর B.R. আম্বেদকর 3টি গোলটেবিল বৈঠকে কিন্তু উপস্থিত ছিলেন, প্রশ্ন আসেই। তবে দেখো, সর্বভারতীয় কিষাণ সভা গঠিত হয় 1936 সালে। এর সভাপতি কে ছিলেন? দেখো, সদানন্দ সরস্বতী। তারপরে কংগ্রেসের হরিপুরা অধিবেশন হয়েছিল কত সালে? দেখো 1938 সালে।
এবং ত্রিপুরী অধিবেশন হয়েছিল দেখো 1939 সালে। এই দুই অধিবেশনে সভাপতি ছিলেন কে দেখো, নেতাজি সুভাষচন্দ্র বসু। তার পরবর্তী সময়ে তিনি কিন্তু ফরওয়ার্ড ব্লক দল গঠন করে 1939 সালে কংগ্রেস থেকে বেরিয়ে গিয়ে। তারপর 1940 সালে দেখো মুসলিম লীগের লাহোর অধিবেশনে পাকিস্তানের প্রস্তাব কিন্তু উত্থাপন করা হয়। দেখো 1942 সালে কিপস মিশন কিন্তু ভারতে আসেন এবং 1942 সালে ভারত ছাড়ো আন্দোলন কিন্তু হয়েছিল। তারপরে CR ফর্মুলা বা রাজাজি ফর্মুলা দেখো চালু হয়, যেটা চক্রবর্তী রাজা গোপালাচারী কিন্তু 1945 সালে চালু করেছিল। তারপরে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল দেখো 1939 সালে কিন্তু শুরু হয়, 1945 সালে কিন্তু এই বিশ্বযুদ্ধ শেষ হয়েছিল। তারপরে ভারতের নৌবিদ্রোহ দেখো হয়েছিল 1946 সালে, 1946 সালের 18 ফেব্রুয়ারি। তারপরে ভারতের শেষ গভর্নর জেনারেল, ইম্পর্টেন্ট কিন্তু, ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন? তিনি হলেন চক্রবর্তী রাজা গোপালাচারী। তারপর ওয়ারেন হেস্টিংস 1781 সালে কলকাতা মাদ্রাসা কিন্তু স্থাপন করেন। কলকাতা মাদ্রাসাকে স্থাপন করেন ওয়ারেন হেস্টিংস কত সালে? 1781 সালে। লর্ড ওয়েলেসলি তারপরে দেখো ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন দেখো 1800 সালে। 1817 সালে রাজা রামমোহন রায়, ডেভিড হেয়ার হিন্দু কলেজ কিন্তু প্রতিষ্ঠা করেন। তবে দেখো নারী শিক্ষার প্রসারের জন্য প্রথম বেথুন কলেজ প্রতিষ্ঠিত হয় দেখো 1859 সালে। তবে দেখো কলকাতা, বোম্বে এবং মাদ্রাজ বিশ্ববিদ্যালয় 1857 সালে কিন্তু কি হয়েছে? 1857 সালে প্রতিষ্ঠিত হয়। তবে 1882 সালে লর্ড রিপন হান্টার কমিশন কিন্তু স্থাপন করেন। পরবর্তী প্রশ্ন দেখো, রাজা রামমোহন রায় 1814 সালে আত্মীয় সভা এবং 1828 সালে কিন্তু ব্রাহ্ম সভা গঠন করেন। 1830 সালে ব্রাহ্ম সমাজ কিন্তু স্থাপন করেন এই রাজা রামমোহন রায়। তবে দেখো সংবাদ কৌমুদী পত্রিকার সম্পাদক কে ছিলেন? রাজা রামমোহন রায়। পার্সি ভাষায় তোহাফত উল মুহাউদ্দিন গ্রন্থের রচয়িতাকে দেখো রাজা রামমোহন রায়। তবে ব্রাহ্ম সমাজের অন্যান্য নেতার মধ্যে উল্লেখযোগ্য ছিল যে দেবেন্দ্রনাথ ঠাকুর, কেশবচন্দ্র সেন। দেবেন্দ্রনাথ ঠাকুর, কেশবচন্দ্র সেন এরা ছিল ব্রাহ্ম সমাজের অন্যতম নেতা। তবে দেখো আলী জিন্নাহ 14 দফা দাবি পেশ করেছিলেন কংগ্রেসের 1929 সালের 9ই মার্চ। 1929 সালে লাহোর অধিবেশনে পূর্ণ স্বরাজ বা স্বাধীনতার দাবি কিন্তু পেশ করা হয়েছিল। প্রথম স্বাধীনতা দিবস দেখো পালিত হয়েছিল পরাধীন ভারতবর্ষে 1930 সালের 26শে জানুয়ারি তারিখে। তবে দেখো ডান্ডি মার্চ হয়েছিল দেখো 1930 সালের 12ই মার্চ। গান্ধীজি আহমেদাবাদের সবরমতী আশ্রম থেকে 78 জন সদস্য নিয়ে গুজরাটের সমুদ্র তীরে কিন্তু উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। 240 মাইল পথ তিনি কিন্তু যাত্রা করেন পায়ে হেঁটে। তারপর গান্ধী আরোইন চুক্তি 1901 সালের 25শে জানুয়ারি হয়েছিল, যা দিল্লি চুক্তি নামে কিন্তু পরিচিত। তবে দেখো করাচি অধিবেশন হয়েছিল দেখো 1931 সালে। সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি ঘোষণা করেছেন কি দেখো রামসে ম্যাকডোনাল্ড 1932 সালে। তবে দেখো পুনা চুক্তি হয়েছিল গান্ধীজি এবং ডক্টর BR আম্বেদকরের মধ্যে 1932 সালে। দেখো তেজ বাহাদুর সুপ্র, BR আম্বেদকর 3টি গোলটেবিল বৈঠকে কিন্তু যোগদান করেন। তারপরে ভারত শাসন আইন অনুযায়ী 1935 সালে ক্ষমতা বিভাজনের 3টি স্তর কিন্তু তখন বিভাজন হয়। 1 হচ্ছে কেন্দ্রীয়, 2 হচ্ছে প্রাদেশিক, 3 হচ্ছে যৌথ। এই আইন অনুযায়ী কেন্দ্রের কিন্তু দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা, ভারতের যে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা অর্থাৎ রাজ্যসভা, লোকসভা, এটা কিন্তু তৈরি হয়। তবে দেখো 1940 সালের 23শে মার্চ মুসলিম লীগ পাকিস্তানের দাবি কিন্তু উত্থাপন করেছেন। তবে দেখো চৌধুরী রহমত আলী পাকিস্তান নামে শব্দটি প্রথম দেখো উত্থাপন করেছিল কত সালে? 1933 সালে। প্রশ্ন দেখো 1940 সালে লাহোর অধিবেশনে জিন্না, মোহাম্মদ আলী জিন্না, তিনি কিন্তু দ্বিজাতি তথ্য তুলে কিন্তু ধরেন। তারপরে দেখো করাচি অধিবেশন 1943 সালে কিন্তু হয়েছিল, যেখানে কিন্তু মুসলিম লীগ বিভাজন হয়ে যায় কংগ্রেস থেকে, অর্থাৎ কংগ্রেস থেকে মুসলিম লীগ কিন্তু আলাদা হয়েছিল 1943 সালে করাচি অধিবেশনে। তারপরে দেখো আগস্ট ঘোষণা হয়েছিল কত সালে? দেখো 1940 সালের 8ই আগস্ট কিন্তু আগস্ট প্রস্তাব বা আগস্ট ঘোষণা কিন্তু হয়েছিল। তবে দেখো যে ক্রিপস মিশন 1942 সালের মার্চ মাসে তারা কিন্তু ভারতে আসে। ব্রিটিশ মন্ত্রী মিশনের সদস্য তখন ছিলেন ভারত সচিব লর্ড পেথিক এবং ব্রিটিশ বাণিজ্য সচিব ছিলেন হচ্ছে স্যার স্ট্যাফোর্ড কিপস এবং নৌ সচিব ছিলেন হচ্ছে AV আলেকজান্ডার। কিপস মিশনকে গান্ধীজি যদিও বলেছে ফেল করা ব্যাংকের উপর এক চেক কাটার শামিল বলে মন্তব্য করেছে। 1942 সালে রাসবিহারী বসুর নেতৃত্বে সিঙ্গাপুরে পতনের অব্যাহতি পরেই প্রথম INA কিন্তু গঠিত হয়েছে 1942 সালে। আজাদ হিন্দ বাহিনী, আজাদ হিন্দ এই বাহিনী অর্থাৎ INA গঠন হয়েছিল কিন্তু জাপানে। মনে রাখবে কোথায় গঠিত হয়েছিল? জাপানে। এই বাহিনীর প্রতিষ্ঠা ভারতের বিপ্লবী নেতা রাসবিহারী বসু টোকিওতে কিন্তু করেছিলেন, অর্থাৎ জাপানের যে রাজধানী। তারপরে দেখো 1943 খ্রিস্টাব্দে রাসবিহারী বসু এই সেনাবাহিনীর দায়িত্ব
সুভাষচন্দ্র বসুকে কিন্তু হস্তান্তর করেছে। কত সালে? 1943 সালে। 1943 সালেই সিঙ্গাপুরে আজাদ হিন্দ ফৌজের দায়িত্ব নিয়েছিলেন হচ্ছে সুভাষচন্দ্র বসু। তবে দেখো সুভাষচন্দ্র বসু মহাত্মা গান্ধীকে কিন্তু জাতির জনক কিন্তু আখ্যা দিয়েছে। প্রশ্ন আসে জাতির জনক আখ্যা দিয়েছেন কে? সেটা হচ্ছে সুভাষচন্দ্র বসু। কাকে দিয়েছে? মহাত্মা গান্ধীকে। সুভাষচন্দ্রের উক্তি তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীন দেব, একটি উল্লেখযোগ্য উক্তি। 1942 সালে সুভাষচন্দ্র বসু আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ কিন্তু দখল করেছেন এবং তার নতুন নামকরণ করেছে হচ্ছে শহীদ ও স্বরাজ দ্বীপ। শহীদ ও স্বরাজ দ্বীপ। তবে দেখো আজাদ হিন্দ বাহিনীর মহিলা ব্রিগেডের নাম কি ছিল? সেটা হচ্ছে রানী লক্ষ্মীবাইয়ের নাম অনুসারে লক্ষ্মী সাইকেলের নেতৃত্বে লক্ষ্মী ব্রিগেড। তবে দেখো নেতাজি সুভাষচন্দ্র বসুর মৃত্যুর অন্তর্ধান রহস্যের জন্য মুখার্জি কমিশন স্থাপিত হয়েছে। ইম্পর্টেন্ট একটি তথ্য দেখো, নেতাজি সুভাষচন্দ্র বসুর মৃত্যু হয়েছে কিনা সে সম্পর্কিত রহস্য উদ্ঘাটনের জন্য মুখার্জি কমিশন কিন্তু স্থাপিত হয়েছে। তবে দেখো নৌ বিদ্রোহ হয়েছিল 1946 সালের 18 ফেব্রুয়ারি এনভি তলোয়ার নামক জাহাজে। জাহাজের নামটা পরীক্ষায় আসে, কোন জাহাজে করে হয়েছিল? সেটা হচ্ছে তলোয়ার জাহাজ, মনে রাখবে। তবে দেখো মন্ত্রী মিশন বা ক্যাবিনেট মিশন 1946 সালের 5ই মার্চ কিন্তু ভারতে আসে। তখন ইংল্যান্ডের প্রধানমন্ত্রী কে ছিলেন? দেখো ইংল্যান্ডের প্রধানমন্ত্রী তখন ছিলেন হচ্ছে লর্ড ক্লিমেন্ট এটলি। তিনি ছিলেন ইংল্যান্ডের প্রধানমন্ত্রী এবং ভারতকে স্বাধীনতা দানের উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছিলেন। তবে দেখো জিন্না প্রত্যক্ষ সংগ্রামের প্রস্তাব গ্রহণ করেছিলেন কত সালে? দেখো 1946 সালে 16ই আগস্ট। সাম্প্রদায়িক দাঙ্গা সেই সময় শুরু হয়েছিল। তবে দেখো ক্যাবিনেট মিশনের প্রস্তাবের উপর ভিত্তি করে কংগ্রেসের অন্তর্বর্তী সরকার গঠিত হয় কত সালে? দেখো 1946 সালের 2রা সেপ্টেম্বর। উপসভাপতি সেই সময় কে ছিলেন? দেখো জওহরলাল নেহরু। তবে দেখো মাউন্ট ব্যাটেন পরিকল্পনা কত সালে হয়েছিল? 1947 সালে। এইবার আমরা জেনে নিব বেশ কিছু উল্লেখযোগ্য বই এবং তাদের রচয়িতা। এগুলো থেকেও পরীক্ষায় প্রশ্ন আসে, বিভিন্ন পরীক্ষায় কিন্তু এখান থেকে এই টপিকের উপরে কিন্তু প্রশ্ন দেয়। তো বাছাই করা কিছু বই এবং তাদের লেখক সম্পর্কে আমরা জেনে নেব। দেখো এ ব্যান্ড ইন দ্য রিভার এর লেখক হচ্ছে দেখো VS নৈপাল। তবে দেখো এ নেশন ইন মেকিং সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। তবে এ প্যাসেজ টু ইন্ডিয়া EM ফস্টার। তারপরে দেখো এ সুইটেবল বয় বিক্রম শেঠের লেখা। অমুক্ত মাল্যদা দেখো কৃষ্ণদেব রায়। আনন্দমঠ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তারপরে দেখো অপরাজিত বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। আরণ্যক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। আরোগ্য নিকেতন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। বকুল কথা রয়েছে আশাপূর্ণা দেবী। তারপর হচ্ছে বনপলাশীর পদাবলী রামাপদ চৌধুরী। বেলা অবেলার কালবেলা জীবনানন্দ দাস। বিক্রমাঙ্ক দেবচরিত বিলহন। চরিত্রহীন রয়েছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের। সার্কেল অফ দ্য রিজন হচ্ছে অমিতাভ ঘোষের। কমেডি অফ এরোর্স রয়েছে শেক্সপিয়রের। দাস ক্যাপিটাল রয়েছে কার্ল মার্কসের। দেবদাসের রয়েছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের। তবে দেখো দেবী চৌধুরানী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। ডিভাইন কমেডি ইম্পর্টেন্ট দান্তে ফরাসি লেখক। তবে দেখো ইকোনমিক হিস্ট্রি অফ ইন্ডিয়া রমেশচন্দ্র দত্ত ঐতিহাসিক। তবে দেখো পদ্মাবত কাব্যটি রচয়িতা করেছে যে মালিক মোহাম্মদ জাইসি। পদ্মাবত কাব্যটি। গণদেবতা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা উল্লেখযোগ্য বই। দেখো এই যে গৌরবাহ বাকপতিরাস। গুলামগিরি জ্যোতিবা ফুলে। হিন্দু স্বরাজ মোহনদাস করমচাঁদ গান্ধীর। মিডনাইট চিলড্রেন রয়েছে সালমান রুশদি। ইন্ডিয়া ডিভাইডেড রাজেন্দ্র প্রসাদের। ইন্ডিয়া উইন্স ফ্রিডম রয়েছে আব্দুল কালাম আজাদের। তবে দ্য ইন্ডিয়ান ওয়ার অ্যান্ড ইন্ডিপেন্ডেন্স রয়েছে VV সাভারকারের। তবে দেখো জল সাগর তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় রচিত। ঝরা পালক জীবনানন্দ দাস রচিত। দ্য ক্যান্টারবেরি টেলস হচ্ছে জিউফে চসার রচিত। লাইফ ডিভাইন রয়েছে অরবিন্দ ঘোষের। মিতক্ষরা রয়েছে বিজ্ঞানেশ্বরের। শ্রীমদ ভাগবত এর বঙ্গানুবাদ করেছে দেখো মালাধার বসু। মাদার ইন্ডিয়া বইয়ের লেখক হচ্ছে ক্যাথারিন মায়ো। তবে হচ্ছে মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ এই বইটি হচ্ছে MK গান্ধী। তারপরে দেখছে নীল দর্পণ দীনবন্ধুর মিত্রের। নিউ ইন্ডিয়া হচ্ছে অ্যানি বেসান্তের। পদ্মা নদীর মাঝি রয়েছে মানিক বন্দ্যোপাধ্যায়ের। পল্লী সমাজ রয়েছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের। দেখো পথের পাঁচালী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। প্রথম প্রতিশ্রুতি রয়েছে আশাপূর্ণা দেবীর। তবে দেখো গ্রাউন্ড অ্যান্ড প্রিজুডিস রয়েছে জেন অস্টেনের। তবে দেখো পুতুল নাচের ইতিকথা রয়েছে মানিক বন্দ্যোপাধ্যায়ের। সত্যার্থ প্রকাশ স্বামী দয়ানন্দ। দ্য সিটি অফ জয় রয়েছে দামিনিক লেপিয়ের। দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া রয়েছে দেখো জওহরলাল নেহরুর। দ্য হ্যারি পটার সিরিজ রয়েছে JK রাউলিংয়ের। দ্য ইন্ডিয়ান স্ট্রাগল রয়েছে সুভাষচন্দ্র বসুর। আনহ্যাপি ইন্ডিয়া রয়েছে লাল লাজপত রায়ের। উইংস অফ ফায়ার রয়েছে দেখো APJ আব্দুল কালামের। দ্য স্পিরিট অফ দ্য ইসলাম রয়েছে সৈয়দ আমির আলীর। দেবনাথ ইন্দ্রনাথ লালু রয়েছে দেখো রাজলক্ষ্মী চরিত্রের নির্মাতা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের। তবে যে দিনু চরিত্রের নির্মাতা দেখো তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। চাটুর্য মশাই চরিত্রের নির্মাতা রয়েছে রাজশেখর বসু।
তবে যে উল্লেখযোগ্য অপু, দুর্গা, শঙ্কর, আলভারেস প্রভৃতি চরিত্রের নির্মাতাকে, এ হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। তবে যে গোরা, বোলাই, অমিত, ফটিক প্রভৃতি চরিত্রের নির্মাতা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথের গোরা উপন্যাসের চরিত্রের নামগুলো রয়েছে যেমন গোরা, সুচরিতা, বিনয়, ললিতা। তারপরে দেখো রবীন্দ্রনাথের চোখের বালি উপন্যাসের চরিত্রগুলো কি রয়েছে দেখো, অন্নপূর্ণা, বিনোদিনী, মহেন্দ্র, রাজলক্ষ্মী। অনেক সময় চরিত্র নাম উল্লেখ করে কিন্তু পরীক্ষার প্রশ্ন এসে যায়, স্ট্যাটিস্টিকে রয়েছে। তবে রবীন্দ্রনাথের যোগাযোগের উপন্যাসের চরিত্রগুলো যেমন কুমুদিনী, বিপ্রদাস, মধুসূদন, শ্যামা। রবীন্দ্রনাথের নষ্টনীর ছোট গল্পের চরিত্র দেখো যে চারুলতা। রবীন্দ্রনাথের কয়েকটি উপন্যাসের নাম উল্লেখযোগ্য রয়েছে যেমন মালঞ্চ, চতুরঙ্গ, ঘরে বাইরে, রাজর্ষি, করুণা দুই বোন, শেষের কবিতা, নৌকাডুবি ইত্যাদি। তারপরে দেখো রবীন্দ্রনাথের কয়েকটি ছোট গল্প যেমন পোস্টমাস্টার, অতিথি, কাবিলিওয়ালা। রবীন্দ্রনাথের নাটকের মধ্যে রয়েছে শেষ রক্ষা, রক্তকরবী, বিসর্জন। তারপরে যে মাইকেল মধুসূদন দত্তের দেখো বুড়ো শালিকের ঘাড়েরও, তিলোত্তমা সম্ভ্রম, একই কি বলে সভ্যতা, মেঘনাদ বধ কাব্য উল্লেখযোগ্য কাব্য। তারপরে সে বীরঙ্গনা কাব্য, এগুলো সব মাইকেল মধুসূদন দত্তের। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের যেমন রয়েছে যে কপালকুণ্ডলা, বিষবৃক্ষ, দুর্গেশ নন্দিনী, আনন্দমঠ, কৃষ্ণকান্তের উইল, রাজসিংহ, রাধারানী, ইন্দিরা, সীতারাম, কমলাকান্তের দপ্তর ইত্যাদি উল্লেখযোগ্য বই। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের যখন কী রয়েছে, চরিত্রহীন, পল্লী সমাজ, পথের দাবি, অভাগীর স্বর্গ, শেষ প্রশ্ন, মহেশ, গৃহদাহ ইত্যাদি রয়েছে। মানিক বন্দ্যোপাধ্যায়ের যেমন রয়েছে পুতুল নাচের ইতিকথা, পদ্মা নদীর মাঝি, জননী, অতসী, মামি, শহরতলী। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় যেমন রয়েছে আরণ্যক, পথের পাঁচালী, চাঁদের পাহাড়, অশনির সংকেত, অপরাজিত ইত্যাদি। তারপর দেখো তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় রয়েছে যেমন হাসুলিবাগের উপকথা, গণদেবতা, আরোগ্য নিকেতন। বলাইচাঁদ মুখোপাধ্যায়ের যেমন রয়েছে হাটে বাজারে। আশাপূর্ণা দেবীর রয়েছে প্রথম প্রতিশ্রুতি, পরীক্ষায় বহু পরীক্ষায় প্রশ্নটি এসেছে। আশাপূর্ণা দেবী রচিত প্রথম যে গ্রন্থ সেটা হচ্ছে প্রথম প্রতিশ্রুতি। তারপরে দেখো কাজী নজরুল ইসলামের রয়েছে সঞ্চিতা, ঝিঙে, ফুল, অগ্নিবীণা। সুকুমার রায়ের রয়েছে পাগলা দাশু, আবোল তাবোল, হজবরল। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের রয়েছে দেখো বর্ণপরিচয়, কথামালা, বেতাল পঞ্চবিংশতি, ভ্রান্তিবিলাস, বোধোদয় ইত্যাদি। অবনীন্দ্রনাথ ঠাকুরের রয়েছে রাজকাহিনী, ক্ষীরের পুতুল, বুড়ো আংলা। মহেশ্বতা দেবীর রয়েছে অরণ্যের অধিকার, হাজার চুরাশির মা ইত্যাদি উল্লেখযোগ্য বই। তো এই ছিল উল্লেখযোগ্য বই, পুস্তক, তাদের রচয়িতা, যেগুলো কিন্তু পরীক্ষায় ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। তো তার সঙ্গে বলছি আজকের ক্লাস কিন্তু এখানেই শেষ। তো তোমরা যারা আজকের ক্লাসের পিডিএফ পেতে চাও তারা কিন্তু অবশ্যই টেলিগ্রামে জয়েন করে নিবে, এবং যারা সাজেশন নিতে চাও, সাজেশনে কিন্তু বাছাই করা পরীক্ষার জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট এই কয়েকদিনের জন্য, যেখানে তোমরা 20-15 নম্বর কিন্তু কমন পেয়ে যেতে পারো হুবহু। তার জন্য এই স্ক্রিনে দেওয়া নম্বরে একবার যোগাযোগ করবে সাজেশন পেতে হলে। তার সঙ্গে বলছি এই চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবে। প্রত্যেককে থ্যাংক ইউ।